সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আসলে এটি শুধু গান নয়, এটি বাঙালির অনুভূতি, বাঙালির সেন্টিমেন্ট। তবে অনুভূতিটা এক একজনের জন্য এক এক রকম। কেউ চায় সাফল্য, কেউ নাম যশ, কেউ চায় শুধুমাত্র ফুটবলের প্রতি ভালোবাসাকে অন্যদের মধ্যে সঞ্চারিত করতে, অর্থাৎ ফুটবল যা দিয়েছে ফুটবলকে কিছুটা হলেও রিটার্ন গিফট দিতে। এতে আছে শুধু নিঃস্বার্থপরতা। এই জন্য তারা দিন রাত এক করে দিতেও প্রস্তুত। সমাজের একদম নিচু তলার থেকে কিছু রত্ন খুঁজে আনার অক্লান্ত প্রচেষ্টা, এটাই তাঁদের স্বপ্ন। এরকমই একটি ক্লাব হল আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। ক্লাবের পক্ষ থেকে কর্মকর্তারা জানালেন কিভাবে তারা এই ফুটবল একাডেমি চালু করলেন। আমি দেখছি এখানে প্রচুর ছেলে মেয়ে খেলছে একসঙ্গে। এরা অনেক ছোট, কিন্তু এদের মধ্যেও তো প্রতিভা লুকিয়ে থাকে। যারা ছোট ছোট এখানে যারা খেলছে, এখান থেকে কি কেউ জুনিয়র লেভেলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা অন্য কোনো ক্লাবে খেলার সুযোগ পেয়েছে? একজনের কথা বলতেই হয়, যেটা ছোটকাদা বললে বোধহয় বেশি ভালো হতো, ঋত্বিকের কথা। ও ইন্ডিয়া খেলছে এখন, জামশেদপুর এফসিতে আছে, সে এই মাঠে খেলেছে এবং ছোটকাদার কোচিংয়েই খেলেছে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা মা বাবাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের উপরে ভরসা করে তাদের বাড়ির মেয়ে এবং ছেলেদের পাঠিয়েছে। সেটা খুবই একটি পজিটিভ দিক। এবং আমাদের কোচ এবং কর্মকর্তাদেরও একটা এতে অবদান আছে যে তারা সেই সুযোগ্য পাত্র একটা তৈরি করে দিতে পেরেছে, যার ফলে ওনারা ভরসা পেয়েছেন এখানে মেয়েদের পাঠানো। ইনফ্যাক্ট কলকাতা শহরে খুব কম জায়গাতেই মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি আরেকটা কথাও বলবো যে আমাদের কোচেরা কিন্তু খুব অল্প পারিশ্রমিক, মানে একদম নগণ্য পারিশ্রমিকে এখানে কোচিং করান। এবং এমনও দিন গেছে যে হয়তো আমরা তাদের কিছু দিতে পারিনি, কিন্তু তারা সেটা টেনে গেছেন। দেখুন, আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। আজকে যে মাঠ আপনি দেখছেন না, এটা হচ্ছে আমাদের কাছে একটা স্বপ্ন। একটা স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু। আজকে আমাদের যারা, আপনি যদি একটু এদিকে দেখেন যে এখানে প্রচুর পরিমাণে নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, তাদের থেকে আমরা মানে বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে ডেকে ডেকে এনেছি। আজকে আমরা অনেক সাড়া পেয়ে গেছি। বিশেষ করে মেয়েদের কথা বলছিলেন না, আজকে মানে আমরা প্রথমে ভাবছিলাম যে মেয়েরা আসবে কি আসবে না। আজকে মানে একটা 5 বছরের মেয়ে, সেও বাড়িতে কান্না করছে যে আমি খেলতে যাব, এবং আমাদের কাছে এসেছিল। আমরা বললাম যে এত বাচ্চা কি করে দেবো, যদি বলটা লেগে যায়, তবু আসছে, বুঝলেন তো। দেখবেন একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চাও আছে। বহু প্রতিভাবান ছেলে ফুটবলার এখানে রয়েছে। যখনই 14-15 বছরে চলে যাচ্ছে না, সেই বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে তাদের পারিপার্শ্বিক এবং পারিবারিক পরিবেশের কারণে। এখন আমরা যে স্বপ্ন, আমরা অনেক পথ পেরিয়ে এসেছি বিবেকানন্দ সেবা সমিতি। এখন আমরা যে স্বপ্নটা দেখছি, যদি এই যে প্রতিভাবান ছেলেমেয়েগুলোকে যদি আমরা কোথাও আবাসিকভাবে রাখতে পারি এবং তাদের এই কোচিংটা দিতে পারি, তাহলে তাদের যে বিচ্যুতি, যেটা চলার পথে যে মেইন স্ট্রিম থেকে সরে যাওয়া, সেটাকে আমরা আটকাতে পারবো। আপনাদের মাধ্যমে আমরা সমগ্র দেশ, সমগ্র মানুষের কাছে, মানবতার কাছে আহ্বান জানাবো, আমাদের এই প্রচেষ্টাতে যদি কেউ এগিয়ে আসে, যা তাদের যে একটা মানে জায়গা করে আমরা রাখতে পারি আবাসিক শিবিরের মতো, তাহলে আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি, সেই স্বপ্ন নিয়ে আমরা মানে সফলতা পাবো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আছে মানবিকতার খাতিরে অনেকেই আমাদের সাথে এগিয়ে আসবেন। ভবিষ্যৎ পরিকল্পনা এইমাত্রই যেটা বললাম, আপাতত হচ্ছে আমরা আমাদের ভিতরে যে প্রতিভাবান ছেলেগুলো রয়েছে, অথচ তাদের পারিবারিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, যে পরিবেশে থাকে সেটাও একটা বাচ্চা মানে গ্রোথ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য উপযুক্ত নয়, তারা হারিয়ে যাচ্ছে। সেইটাকে আটকানোর জন্য আমাদের একটা আবাসিক ক্যাম্প করতেই হবে, আর সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আর একটা কথা বলছিলাম না, আপনি কে কোথায় খেলছে না, আর মাঠটা তো দেখতে পাচ্ছেন, এই মাঠের অবস্থায়, এই মাঠে ধুলো ওড়ে, জানেন তো, তবু আমরা প্র্যাকটিস করছি। তো যদি একটা মাঠের আমরা পেতে পারি কোথাও, তাহলে
এই মাঠটা থাকবেও কিনা সন্দেহ আছে, কারণ কেএমডি জায়গা কবে চলে যাবে জানি না। তো আমরা সবার কাছে আবেদন করব আমাদের একটা যাতে আমরা আবাসিক শিবির, মানে শিবির বলতে বাচ্চাদের রেখে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে ফুটবলটা যাতে চর্চা করাতে পারি, যাতে তারা বিপদগামী না হতে পারে, এটা হচ্ছে আমাদের এখন সামনের মূল মানে উদ্দেশ্য। এখানে মেয়েরা যখন খেলছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ক্ষেত্রে তারা ইনজিওর্ড হলে বাবা মা তাদেরকে আর পরবর্তীতে খেলতে পাঠাতে চান না, একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়ে থাকে ভিতরে। তাহলে সেক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা খেলছে তারা ইনজিওর্ড হলে কি ক্লাবের তরফ থেকে কোনো ব্যবস্থা আপনাদের? অবশ্যই। যেটা প্রথম, ফুটবলে একটু চোট লাগে, এটা চোটপ্রবণ খেলা। আচ্ছা, তার মধ্যেও যেহেতু বাঙালির রক্তে ফুটবল, সেই জন্য অনেকেই আসছেন ফুটবল খেলতে, মেয়েরাও আসছে, এটা খুব ভালো। এবং সাম্প্রতিককালে ভারতীয় মহিলা দল এবং বিভিন্ন ক্লাব স্তরেও আমরা কিন্তু দারুণ ভালো ফুটবল খেলছি। আচ্ছা, দ্বিতীয়ত চোটের কথা, চোট আঘাত তো লাগে, এবং শুধু মেয়েদের জন্যই নয়, সকলের জন্যই। একজন আমাদের যদি ছোটোখাটো চোট হয় তো সেটা সেইভাবেই দেখা হয়, কিন্তু বড় চোট হলে আমাদের এখানে একজন ডাক্তারবাবুও আছেন, উনিও নিঃশুল্ক এদের চিকিৎসা করে দেন। আরেকটা লাস্ট প্রশ্ন রাখবো, এক্ষেত্রে বাবা মায়ের একটা মোটিভেশন প্রয়োজন হয়, সেই মোটিভেশনটাকে আপনারা কিভাবে জারি রাখেন সর্বক্ষণ? বাবা মারা নিজস্বভাবেই কিন্তু মোটিভেটেড। যেরকম অবস্থায় এটা শুরু হয়েছিল, এখন যদি আপনি ক্যামেরা ওইদিকে ঘোরান দেখবেন যে অনেক খুদে বাচ্চারাও কিন্তু এসছে। তো বাবা মারা নিশ্চয়ই ভরসা পেয়েছেন আমাদের ওপরে, আর সেটা সেই জন্য বাবা মাদের কাছে কৃতজ্ঞ, আমি আগেও বলেছি। তো বাবা মাদের অনেকটাই অবদান লাগে যে কোনো বিষয়ে, যে কোনো জায়গায় যদি কোনো সন্তান সে সাফল্য লাভ করে, সেখানে বাবা মার একটা অনেক বড় ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে এই সমস্ত খেলোয়াড়দেরই যদি তারা জীবনে কোনোদিনও সফলতা পায়, আমাদের প্রয়াস খুব ক্ষুদ্র, বাবা মার এবং বাকি সকলের এবং ওদের নিজেদের প্রয়াস সবচেয়ে বেশি হবে। ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ, এবং মহিলাদের ফিটনেসের বিষয়টা কিভাবে দেখেন? পারিবারিক কিছু সমস্যা আছে, এবং আমরা আমাদের বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করি তাদেরকে সেটা, এবং আমাদের কোচেসরা আছে তারাও টেকনিক্যালি দিকটা দেখে। এভাবেই আমরা সবাই মিলে যতটা পারি চেষ্টা করি এদেরকে তুলে আনার জন্য। এই যে আন্ডার প্রিভিলেজড সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের একটা খেলা, এই উদ্যোগটা কিভাবে শুরু করে? এইটা আমরা প্রথমে শুরু করেছিলাম যে আমাদের ছেলেদের নিয়ে শুরু করেছিলাম, হতে হতে এখন আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি হচ্ছে, চতুর্দিকে মহিলারাও অনেক এগিয়ে যাচ্ছে। তা আমরাও দেখলাম যে ভারতীয় ফুটবলে মহিলাদের অবদান আস্তে আস্তে বাড়ছে, সেটা আমরাও আমাদের লোকাল স্তর থেকে তাদেরকে তুলে আনার চেষ্টা করছি, যাতে আগামী দিন পশ্চিমবাংলা বা ভারতীয় ফুটবলে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, আমরা সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি। কোচরা তাদের বক্তব্যে জানালেন, যে সমস্ত বাচ্চারা রয়েছে আপনারা তাদেরকে দেখছি ট্রেনিং করাচ্ছেন, এই ট্রেনিং করাতে গেলে এখানে কি যারা মানে আছেন সবাই কি আন্ডার প্রিভিলেজ? হ্যাঁ, ম্যাক্সিমামই আন্ডার প্রিভিলেজ। ধরুন আমি তো বলবো 95% তো আন্ডার প্রিভিলেজ। এদের ফিটনেসটাও তো একটা বড় ব্যাপার, সেই ফিটনেসের দিকটাকে কিভাবে মেনটেন করার চেষ্টা করেন? আমরা কিছু, আমাদের তো সামর্থ্য খুব সীমিত, সেদিক থেকে একটা ছোটো ক্লাব ঘর আছে, সেই আক্ষরিক অর্থে আমাদের কোনো যেটা বলে জিমন্যাসিয়াম মানে সেইটা আমাদের নেই। তো আমরা মাঠে যতটা পারি করাই। আর কিছু ছেলে আছে যারা মানে খুব মানে প্রতিভাবান এবং বা যাদের কিছু শর্টেজ আছে ফর দ্য ফিটনেস সাইড, তাদেরকে আমরা আলাদা করে ছোটো ক্লাব ঘরে আলাদাভাবে ডেকে যতটুকু সময় দেওয়া যায়। আসলে আমরা যারা কাজ করে মানে এখানে কোচিং করাই প্রত্যেকেই, এটা আমাদের তো একটা প্রফেশন নয়, তবে এটা একটা মানে অদমিত একটা প্যাশন, যার জন্যে প্রত্যেকদিন সকালে হোক উইকেন্ডে হোক অপেক্ষায় থাকি, মাঠটা টানে চলে আসি। তো তার মধ্যে যতটা টাইম ম্যানেজ করা যায়, ওদের ডায়েটেরই ব্যাপার এবং যতটা আমরা সাপোর্ট পারি আর কি সেই
আমি দেখছিলাম এখানে ছোট ছোট ছেলেদের সঙ্গে মেয়েরাও খেলছে। মেয়েদের খেলা, তাদেরকে মাঠে নিয়ে আসা, এটাও তো একটা বড় বিষয়। এই মেয়েদের খেলার বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? দরকার, সমাজে একটা পরিবর্তন আনতে হবে। ফুটবলে যেন মেয়েরা ভালো ফুটবল খেলছে, যদি ফুটবল খেলার মধ্যে দিয়ে ভালো মানুষ হয় এটাই ভালো ব্যাপার। এই জন্যই এদেরকে ফিরিয়ে আনা, যাতে হারিয়ে না যায়, ভালো সমাজ তৈরি করতে পারে এরা। এই কারণে এদেরকে ফুটবলে ঢোকানো। একজন মহিলা প্লেয়ার তৈরি করতে গেলে আমরা সবসময় দেখি তার শীর্ষ স্তরটা, কিন্তু অনেকগুলো স্তর ছোটবেলা থেকে পেরিয়ে সে জায়গায় পৌঁছতে হয়। কিন্তু এই ছোটবেলার জার্নিটা তো খুব একটা স্মুথ থাকে না, কারণ মেয়েদের খেলা একটা পরিবারের দিক থেকেই প্রথমেই একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়, আর বিশেষত এই ধরনের ক্ষেত্রে সেই বাধাটাকে ওভারকাম করে তাদেরকে মাঠে ফিরিয়ে আনা, এটা অ্যাজ এ কোচ কিভাবে করেন? এটা আমি করি, আমার সাথে সাথে অসীম স্যার আছে। অসীম দাই এটাকে তাদের বাড়ির লোককে বুঝিয়ে মাঠে এনেছে। প্রথম অসুবিধা হতো, তারপর যখন শুরু করা হলো আস্তে আস্তে দেখা যাচ্ছে ওদের মধ্যে একটা সাড়া পাওয়া যাচ্ছে, এখানে চাইছে যে এরা মাঠে ফিরে যায়। এই কারণে অনেক সুবিধা হচ্ছে। এটা বেশিরভাগ কাজই কর্মকর্তা স্যার করেছে, তাদেরকে মাঠে ফিরিয়ে আনার জন্য তাদের গার্জিয়ানের সাথে কথা বলে এরকম। খেলোয়াড়রা তাদের বক্তব্যে জানালেন, পড়াশোনা করো? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? বেলতলা গার্লস হাই স্কুল, ক্লাস 8। পড়ার পাশাপাশি খেলা চলে? হ্যাঁ, কোচিং দিয়ে এসে মানে স্কুল দিয়ে এসে তারপরে কোচিং করে এখানেই আসি। ভালো লাগে অনেক। কতদিন ধরে খেলছো? আমি ছোটবেলা দিয়ে শিখতাম, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, তারপরে এখানে রিসেন্টলি ভর্তি হয়েছে। বন্ধ হয়ে গেছিল কেন? বন্ধ হয়ে গেছিল, যেখানে আমি আগে শিখতাম ওখানে মেয়েদের বন্ধ করে দিয়েছিল, এবার ওর জন্য বাবা এখানে ভর্তি করেছে। আমার ভালোই লাগে। বাড়ি থেকে সবাই খুব খুশি তোমার এই খেলাতে? হ্যাঁ হ্যাঁ। বড় হয়ে কোন ক্লাবে খেলার ইচ্ছা রয়েছে? ইস্ট বেঙ্গল। খেলা দেখো? হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো টুর্নামেন্ট কিছু খেলেছো? হ্যাঁ, খেলেছিলাম, গীতাঞ্জলিতে 2 বার খেলেছিলাম। কত বছর ধরে শিখছো খেলা? এখন যে হতে গেলে মানে ছোটোবেলায় 6 বছর হবে। স্কুল দিয়ে এসে আগে এখানে আসি, তারপরে পড়তে যাই, আবার ঘরে গিয়ে পড়ি, তারপরে মাঝে মাঝে মাঠে এসে প্র্যাকটিস করি। কোনটা বেশি ভালো লাগে, পড়াশোনা নাকি খেলা? খেলা। কতদিন ধরে খেলছো? প্রায় 2 সপ্তাহ হতে যায়। খেলতে ভালো লাগে? কোন স্কুলে পড়ো? লেক স্কুল ফর গার্লস। কোন ক্লাস? 5। পড়াশোনা নাকি খেলা, কোনটা বেশি প্রিয়? আমার দুটোই প্রিয়। দুটোই প্রিয়? তাও যদি একটু বেশি প্রিয় কোনটা হয়? পড়াশোনা। পড়াশোনা। খেলতে ভালো লাগে এখানে এসে? বাইরে পড়াশোনার জন্য কোথাও টিউশন বা কোচিং কিছু না? না, হ্যাঁ 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 আছে। দুটো ব্যালেন্স করো কি করে? মোটামুটি ব্যালেন্স হয়েই যায়। খেলতে বিকেলে খেলা থাকে, আর সকালে স্কুল, তারপর বিকালে আবার পড়া থাকে। বড় হয়ে কোন ক্লাবে খেলার ইচ্ছে রয়েছে? যেখানে খেলছি সেখানেই খেলার। ইস্ট বেঙ্গল, মোহনবাগান এদের খেলা দেখো? ভালো লাগে দেখতে? ফুটবল ছাড়া আর কোন খেলা বেশি প্রিয়? আমার এটাই প্রিয়। এটাই প্রিয়? বড় হয়ে কি প্লেয়ার নাকি পড়াশোনা করে বড় চাকরি বা অন্য কোনো কিছু করার ইচ্ছে রয়েছে? প্লেয়ার হয়। প্লেয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। কোনটা বেশি প্রিয়, পড়াশোনা নাকি খেলা? দুটোই। দুটোই? কোনটাকে একটু এগিয়ে রাখবে? পড়াশোনা। পড়াশোনা? কোন ক্লাসে পড়ো? ঠিক। কোন স্কুল? লেক স্কুল ফর গার্লস। আর এখানে কতদিন ধরে খেলছো? এখানে 2 বছর। ভালো লাগছে? আর স্যাররা বকা দেন না তো? অল্প 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 বকা দেন। এমনই আরেকটি ক্লাব হলো নাকতলা ইউথ ক্লাব। হেড কোচ আমাদের জানালেন কেন তিনি এইসব আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের জন্য খাটছেন। আপনি তো কলকাতায় অনেক বড় বড় ক্লাবে খেলেছেন এবং সেখানে যদি যান অনেক পয়সা কুড়িও পেতেন, কিন্তু এরকম একটা ছোট জায়গায় এলেন কেন হঠাৎ? আমার একটু বরাবরই একটু বেসিক ফুটবলের দিকে ন্যাক বেশি। আমি এর আগে 2-3টে কোচিং সেন্টার করেছি, সেগুলো টেকেনি, কিন্তু আমি চাই বাচ্চারা ওই বেসিক জায়গা থেকে শিখুক।
বড় ক্লাবে তো রেডিমেড প্লেয়ার আসে, তাদের পয়সা দিচ্ছে অজস্র, তারা এই দেশ ওই দেশ থেকে আসছে। কিন্তু আমার একটু প্রচার থেকে আমি চিরদিনই একটু কম থাকি প্রচারে, সেই জন্য আমি ওই মাঠে ময়দানে আমার ঘুরতে ভালো লাগে না। এই যে এখানে মূলত যে সমস্ত বাচ্চারা খেলছে তারা তো বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, নিম্নবিত্ত পরিবার, তো সেইখানে তাদের খাওয়া দাওয়া বা যে শারীরিক ফিটনেস, মূলত ফুটবল আমরা জানি ফিটনেসের ভীষণ প্রয়োজন হয়, সেই জায়গাটা আপনারা কি ভাবেন বা কেমন করে তাদের ট্রেনিং দেন? না, এখন বেসিক্যালি আমি তো ধরেন পয়লা বৈশাখে শুরু করেছি, তাতে আমি যেটুকু এখানে অ্যাপারেটাস বলতে তো কিছু নেই, কিন্তু ওই মেডিসিন বল বা স্ট্যামিনা প্র্যাকটিস, বলের সাথে বেশি টাচ বাড়ানো, রেগুলার সিঙ্গেল বল দিয়ে যার যার মতো করা, কোহেশনটা এখনও তৈরি করলে ওরা পারবে না। মানে আমি এখন যদি ওকে মুভমেন্ট শিখাই, ও কিন্তু ধরতে পারবে না। ও ধরতে পারবে না এই কারণ ওর সেই সেন্সটা আসেনি এখন। এই তো সব 10-11 বছরের ছেলে, ওদের এখন বলের টাচ আর স্ট্যামিনাটা তৈরি করে দিতে হবে যাতে ওরা পরবর্তীকালে লড়াই করতে পারে। তারপরে আস্তে আস্তে মানে মুভমেন্ট হেনা টানা এগুলো তো আপনার ফুটবলে লাগবেই। আর যে খাওয়া দাওয়া, যে শারীরিক যে একটা সক্ষমতা, সেই ব্যাপারটা কিছু কি ভাবছেন? মানে এরা তো নিম্নবিত্ত পরিবার থেকে আসছে, তো খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা খেলে একটু শরীরটা সুস্থ থাকবে, একটু সক্ষম হবে, সে ফিটনেস বাড়বে। না, খাওয়া দাওয়ার তো প্রয়োজন আছেই, এখন গ্রোথ বাড়বে ওদের খাওয়া দাওয়া। এখন আমি তো আলাদা করে ওদের কিছু, এখানে আমরা টিফিন দিই, প্র্যাকটিসের পরে টিফিন দেওয়া হয়, কলা, রুটি, ডিম, ছোলা, গুড়, এগুলো একটা অ্যারেঞ্জমেন্ট ক্লাব করে দিয়েছে। এরা ওইটা নিয়ে যায়। এখন বাড়ি থেকে কি ফুড খাচ্ছে সেইটা তো আমাকে তাহলে করে দিতে হবে, এখন সেইটা সে এফোর্ড করতে পারবে কি না সেইটা হলো ফ্যামিলির ব্যাপার। গার্জিয়ানদের আমি আসতে বলি মাঝে মাঝে, আপনারা আসুন, একটি বাচ্চার একটু প্রবলেম আছে, একটু কিছুক্ষণ দৌড়লে হাঁপিয়ে যায়। তারপরে একদিন ওর বাবাকে ডাকলাম যে ওর একটু অসুবিধা হচ্ছে মনে হয়, বললো হ্যাঁ আরও একটু সমস্যা আছে, বেশিক্ষণ লোড নিতে পারবে না। তারপরে ওকে কয়েকদিন রেস্ট দিয়ে দিলাম, ইনহেলার নিতে হয়, কিন্তু বাচ্চাটার ভালো কোয়ালিটির প্লেয়ার, ওকে ছাড়তেও পারছি না, যথেষ্ট বলে ছেড়ে দেবো, ওর ওটা ভবিষ্যৎ আছে, এ খুব ভবিষ্যৎ ভালো। যদি আমার সাথে কথা শুনে আমার কাছে আসে, যদি আসে তাহলে পরে আমার সাথে জিনিস থাকে। নাম কি? মঞ্জিত পারফন। ভালো লাগে তোমার এখানে খেলতে আসতে? হ্যাঁ। কতদিন খেলছো এখানে? 5 মাস হয়ে গেছে। শুধু এই ক্লাবই নয়, বিভিন্ন ক্লাবে যে সমস্ত উঠতি প্লেয়াররা আছে, ছোট ছোট ছেলেরা যারা সম্ভাবনা রয়েছে যাদের মধ্যে, তাদের জন্য আপনার যদি একটু সাজেশন দেন, কি বলবেন তাদেরকে? তাদের বেশি করেও যে যারা কোচিং করাচ্ছে তারা আগে দেখে নিতে হবে তাদের ফিটনেসটা, বা তাদের মেনলি হলো যে তাদের সিনসিয়ারিটি। সেই ছেলেগুলোকে একসাথে নার্সিং করা, এইটার একটা কোচের একটা বড় দায়িত্ব। তার বিভিন্ন ছেলের বিভিন্ন কোয়ালিটি, সেইটাকে অ্যাকুমুলেট করা বা তাকে সেই জায়গাটায় নিয়ে আসা, এইটা টোটালি কোচের দায়িত্ব। আর এছাড়া আছে গার্জিয়ানের সাপোর্টটা কিন্তু 100% লাগবে। বাবা মা যদি সাথে না থাকে তাহলে সেখানে ছেলে মেয়ের কিছুই হবে না, যে কোনো সাবজেক্টে। আমি বলছি না স্পোর্টস তো বটেই, খেলাধুলা, পড়াশোনায় যেমন বাবা মারা খেয়াল রাখে সবসময়, সেখানে স্পোর্টসেও মানে যদি দেন বা ইন্টারেস্ট থাকে তাহলে 100% ব্যাকগ্রাউন্ডে বাবা মার থাকতেই হবে। এখানে যারা খেলতে আসে সেই সব বাচ্চারা বেশিরভাগই নিম্নবিত্ত পরিবার থেকে আসে, তো তারা যে আসছে এখানে
খেলাধুলো করতে, এই যে তাদের পোশাক, জুতো, বল, এগুলো তারা পাচ্ছে কিভাবে? তারা নিজেরা আনছে, কিন্তু যখন যার প্রয়োজন হচ্ছে তখন তাকে আমরা ক্লাব থেকে প্রোভাইড করতে চেষ্টা করছি। আর স্পন্সার কিছু পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, হয়তো সেই স্পন্সাররা তাদেরকে দিচ্ছে। এইটাই আমাদের মেন জায়গা, সোর্স অফ ইনকাম। আর ক্লাব আমাদের সাহায্য করছে। কতজন ছেলেরা এখন খেলছে? কতজন ছেলে? মোটামুটি একটাই গ্রুপ নাকি 2-3টে গ্রুপ আছে? না, দুটো গ্রুপ আছে আমাদের। এখন মোটামুটি ছাত্র সংখ্যা প্রায় 16। যেহেতু মাঠ ছোট, আমরা বেশি নিতে পারছি। আমরা এরপরে দুটো শিফটিংয়ে খেলানোর চেষ্টা করছি। এখানে ব্যাডমিন্টন একাডেমি একটা চলছে, মার্শাল আর্টও এখানে শেখানো হয়। তা সত্ত্বেও এত ছোট একটা মাঠে হঠাৎ করে ফুটবল কোচিংটা শুরু করলেন কেন? মানে কোন ভাবনা থেকে এটা আপনার মাথায় এলো? সর্বপ্রথমে আমি দূরদর্শনের স্পোর্টস ডিপার্টমেন্ট যারা আপনারা এসেছেন সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের এখানে মার্শাল আর্ট হয়, আমরা এমনকি ব্যাডমিন্টন তো হয়ই আপনি বললেন, এবং আমাদের এখানে দুখানা নাটকের গ্রুপও তাদের রিহার্সাল করে, এবং একটা সে পদ্যের গ্রুপ, পদ্য ঘর বলে ওরা এটা করে। হ্যাঁ, এখন আমরা এই ফুটবলে এই ব্যাপারটা আসলাম কেন? আমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এখানে একটা ছোটদের, যেহেতু মাঠটা ছোট, বড়দের তো করা যাবে না, এখানে তার জন্য ছোটদের নিয়ে আমরা একটা কোচিং সেন্টার করব। সেই কোচিং সেন্টার করার আমাদের ক্লাবের সবাই যারা ছিলেন সবার সঙ্গে আলোচনা করে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম যে এখানে করা যায়। তার জন্য আমাদের সর্বপ্রথম আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রী রতন দত্তকে, যে জাতীয় ফুটবলার। তিনি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সর্বতভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসছেন। তার সঙ্গে এসছে আমি প্রদীপ গুহর নামটাও বলছি। প্রদীপ গুহ এই ব্যাপারটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ও সবসময় আমাদের এখানে এখানে থেকে ও সব কিছু ব্যবস্থা করে দেয়। আমাদের এখন এটা করার কারণটা হচ্ছে এখান থেকে যদি কিছু ছেলে শিক্ষার্থী যদি আগামী দিনে কোনো বড় জায়গায় যেতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দের হবে। এখানে যারা আসছে বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আসছে যে সমস্ত বাচ্চারা, এবং এই যে একটা ফুটবল কোচিং, ফুটবল ট্রেনিং, এর জন্য তো একটা বিরাট অর্থকরী ব্যাপার লাগে। সেই ফিনান্সটা আপনারা কিভাবে ম্যানেজ করছেন? অ্যাকচুয়ালি আমি বলি, ডাক্তার ইয়ত ক্লাব খুব রিনাউন্ড ক্লাব এই অঞ্চলের। সিন্স 1972 আমাদের অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস এখানে আছে। তো আপনি তো দেখলেন আমাদের ব্যাডমিন্টন একাডেমিটা, এছাড়া আমাদের অনেক কালচার অনুষ্ঠান হয়, সোশ্যাল ওয়ার্ক হয়। রতনদা আমাদের এখানকার ভীষণ প্রিয় মানুষ। আর এই প্রদীপের উদ্যোগে ওরা আমাদের কাছে অ্যাপ্রোচ করলো, প্রদীপ, যে আমরা একটা বাচ্চার যদি একটা একাডেমি করতে পারি ফুটবল ট্রেনিং। রতনদাকে বললাম, রতনদা এগ্রি করলেন, যেটা প্রেসিডেন্ট সাহেব বললেন আপনাদের। এবার মূলত এরা তো অ্যাকচুয়ালি প্রভার্টির মোটামুটি দারিদ্র্য সীমার নিচেই বলতে পারেন। মূলত খুব অর্থনৈতিকভাবে গোটা সচ্ছল এরা নয়, কিন্তু নাকতলা একসময় একটা ফুটবলের পীঠস্থান ছিল। এখানে কৃষাণুতে বড় হচ্ছে, এখানে সুভাষিস গো সমস্ত বড় বড় প্লেয়ার তৈরি হয়েছে, কিন্তু এই ফুটবলটা কেন যেন হারিয়ে যাচ্ছিল। আমরা পাগলের মতো এই রতনদাদের খেলা দেখতে যেতাম এই নাকতলা হাই স্কুল মাঠে। জেআরধার শিল্ড হতো, তখন ওর এই উদ্যোগটাকে, ওর এই প্রস্তাবটাকে আমরা আলোচনা করে আমরা এটা অ্যাকসেপ্ট করলাম। মূলত দেখুন, যে খরচাটা এখন অবধি আমরা বেয়ার করছি, সেটা আমরা কিন্তু কারো থেকে কোনো রকম চাঁদা ফাদা নিই না, কোনো কিছু করি না। আমাদের এই ব্যাডমিন্টন একাডেমিতে এখানে একটা ফান্ড জেনারেট করে, সেখান থেকে আমরা এগুলো করি। আরও এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা মিডিয়ার প্রচারের থেকে দূরে থেকে অন্যদের স্বপ্ন দেখাচ্ছেন বড় খেলোয়াড় হওয়ার। কোনো ফিজ বা কোনো বড় ক্লাবের কোচ হওয়ার স্বপ্ন তাদের চিন্তায় আসে না। একটাই স্বপ্ন, একটি ফুটবল প্লেয়ার তৈরি করার, যে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, ভারতের ফুটবলকে বিশ্বের দরবারে এগিয়ে দেবে, বলবে, হে ফুটবল বিশ্ব দেখো, শুধু ইউরোপ বা ল্যাটিন আমেরিকাই পারে না, আমরাও পারি। অর্থনীতি আমাদের বাধা না, সামাজিক বাধাও বাধা না। ইনসাইড আউটসাইড ডজ করে আমরা এগিয়ে আসছি। আমাদের গতি অদম্য, যদি পারো তো আটকে দেখাও।
ধন্য সেই সব ব্যক্তিত্ব যারা আজ এমন ছোট ছোট ফুটবলারদের স্বপ্ন দেখতে শেখাচ্ছেন এবং সেই স্বপ্নকে সফল করতে সর্বতোভাবে সাহায্য করছেন। ক্রিকেটের যুগেও ফুটবলকে ভালোবাসতে শিখিয়ে যাচ্ছেন। দূরদর্শন বাংলার স্পোর্টস বিভাগের পক্ষ থেকে সেই সকল ব্যক্তিত্বকে কুর্নিশ জানাই যাদের আমরা দেখাতে পারলাম, তাদেরও কুর্নিশ জানাই যাদেরকে দেখাতে পারলাম না, অথচ তাদের কারখানায় প্রতিনিয়ত গড়ে উঠছে একটি একটি করে নতুন হিরে।